ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবার পরিজনকে ভারত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাময়িকভাবে। তারা বলতেছে সাময়িকভাবে এবং নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই কূটনীতিকদের পরিবার পরিজনদের নিরাপত্তার স্বার্থে এই পরিবার পরিজনদের ভারতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এমন কি নিরাপত্তার সমস্যা হলো যে হঠাৎ করে এদেরকে ফিরিয়ে নিয়ে নেওয়া হলো? বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ঠিক আছে, কিন্তু কেউ তো গুণাক্ষরেও ভাবে না যে কূটনীতিকদের পরিবার পরিজনকে আক্রমণ করবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি হয়তো দেখেন না, হয়তো ভারতের কাছে রিপোর্ট আছে, তথ্য আছে যে তাদের পরিবার পরিজন ঝুঁকির ভিতরে আছে। এখন যদি ঝুঁকিতে থাকে তাহলে থাকবে কূটনীতিকরা এবং তাদের পরিবার, তাই না? কূটনীতিক এবং পরিবার উভয় তো ঝুঁকি থাকবে, কিন্তু কূটনীতিকদেরকে রাখা হলো, সংখ্যাও কিন্তু কমানো হলো না এবং বলা হলো যে সবগুলো মিশনই খোলা থাকবে, স্বাভাবিক কার্যক্রম চলবে, শুধু পরিবার পরিজনকে নিয়ে নেওয়া হলো। এটা কেমন কথা? তাহলে যদি নিরাপত্তা হুমকি থাকে তাহলে কূটনীতিকদের থাকবে না, তার পরিবারদের থাকবে শুধু। এবং যেই পাকিস্তানের সঙ্গে ভারতের চিরশত্রুতা, সেই পাকিস্তানেও তো ভারতীয় কূটনীতিকরা পরিবার পরিজন নিয়ে বাস করে। সেখানে সমস্যা হলো না, সমস্যা হলো বাংলাদেশে। আচ্ছা, যদি আপনি মনে করেন যে আপনাদের পরিবার পরিজনের উপরে বাংলাদেশে কোনো থ্রেট আছে বা নিরাপত্তা ঝুঁকি আছে, সরকারকে জানান, সরকার তদন্ত করে দেখুক, যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সেটাও তো করলেন না। হঠাৎ বলা হলো নিরাপত্তা ঝুঁকির কারণে কূটনীতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নেওয়া হলো। দেখুন, আপনি যদি সেই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আপনি দেখেন ক্রমাগত গুজব, মিথ্যা মিথ্যা হিন্দু নির্যাতনের তথ্য, হিন্দু নির্যাতন হয় না আমি তা বলবো না, কিন্তু যা হয়েছে তার 100 গুণ বেশি বাড়ানো, ভুয়া তথ্য দেওয়া এবং ক্রমাগত প্রোপাগান্ডা ছড়ানো বিভিন্নভাবে, যাতে আমরা ভারত রপ্তানি করতে না পারি এজন্য পরোক্ষ নিষেধাজ্ঞা দেওয়া, তারপরে অনবরত তুচ্ছ তাচ্ছিল্য, তারপরে ভারতীয় মুসলমানদেরকে সীমান্তে পুশিং করা বাংলাদেশি পরিচয়, এরকম নানা কাহিনীগুলো করতেছে। সর্বশেষ এই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো। মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে নিলামে তুললো, 9 কোটি টাকা বিক্রি হলো, পরে তাকে আবার পাঠিয়ে দিল। এত সহজ। এখন পড়ছে গ্যারাকলে। এখন বাংলাদেশ বলছে যে কোনোভাবেই আমরা খেলবো না, পাকিস্তান বলছে আমরাও খেলবো না, আয়ারল্যান্ড বলছে তারা না খেললে আমরাও খেলবো না। এখন বিশাল গ্যারাকলে পড়ছে। এখন আইসিসির ডাইকা বাংলাদেশের হাতে পায়ে ধরা, কিন্তু বাংলাদেশ সরকার বলছে খেলবো না, খেলবোই না, আমরা দেশ ছোট, যা খুশি তা করা যায়, তাই না? আবার দেখেন, এই নির্বাচনকে সামনে রেখে তাদের তৎপরতার শেষ নেই। এখানে তারেক রহমানের সঙ্গে দেখা করে, জামাতের আমিরের সঙ্গে দেখা করে, চেষ্টা করে বিভিন্নভাবে যাতে নির্বাচনটা পিছিয়ে দিয়ে হলেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া যায়। যে আওয়ামী লীগ এত কিছু করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আওয়ামী লীগের কৃতকর্মের যে দায়, সেই দায়টাকে নিবে। আওয়ামী লীগও বিন্দু মাত্র অনুতপ্ত না, ভারতও বিন্দু মাত্র অনুতপ্ত না, তারা এগুলো শুনতেই রাজি না। তাদের কাছে 5ই আগস্ট হচ্ছে একটা জঙ্গি সন্ত্রাসীদের আক্রমণ। তো এইসব সিচুয়েশনে আসলে এই ভারতের এই যে পরিবার পরিজন ফিরিয়ে নেওয়াটাও একটা ওই পূর্ব পরিকল্পনারই অংশ। তারা ধাপে 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 বাংলাদেশের পরিস্থিতি বিশ্বের কাছে এমন ভাবে উপস্থাপন করতে চায় যে এটা একটা সন্ত্রাসী দেশ, এটা আর ভালো দেশ না, এবং তারপর যা খুশি তা করা। দেখুন, শেখ হাসিনার আমলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্ল্যান ছিল যে আগামী 30-40 বছর ধরে শেখ পরিবার শাসন করবে এবং আমরা বাংলাদেশের মানুষের ভিতরে একটা কালচারাল পরিবর্তন ঘটাবো, প্রগতিশীলতা, ওয়েস্টার্ন কালচার। এবং শেখ হাসিনা আস্তে 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 ইসলামপন্থীদেরকে দমন করবে, করে একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করবে। তারপর যদি আমরা এটাকে পরোক্ষভাবে নিজেদের কবজায় নিয়ে নেই, যে স্বাধীন রাষ্ট্র বাট ইন্ডিয়ান ফেডারেশনের অংশ, এরকম করে একটা মানে অটোনমাস স্টেট বা কিছু একটা করি, আর অনেক পরের ব্যাপার এই আর কি। তো 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের এই প্ল্যানটা পুরা মার খেয়ে গেল, পুরা ব্যর্থ হলো। এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকে পদত্যাগ করলেন, নতুন কর্মকর্তা এলো। তো যেই কালচারাল রেভলিউশন বা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করে প্রগতিশীলতা এনে একটা সেকুলার রাষ্ট্র করার চিন্তা ছিল, সেটা মাঠে মারা গেল। এখন ইউনূস সরকার ক্ষমতায় এসে কোনো কথাই শুনতেছে না। চীনের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, চীনের কাছ থেকে বিমান ক্রয়, অস্ত্র ক্রয়, পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি বা অস্ত্র ক্রয় চুক্তি, বিমান কিনা চুক্তি, তুরস্কের সঙ্গে তো অলরেডি চুক্তি করে ফেলেছে $600 মিলিয়ন বিভিন্ন অস্ত্র কিনবে। এবং ওই দিন তুরস্কের রাষ্ট্রদূত আসছে, অনেক কথা হয়েছে। তো এই সব মিলিয়ে বাংলাদেশ অস্ত্রের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, আধুনিক হচ্ছে, যেটা ভারত মেনে নিতে পারতেছে না। এবং এটা কিন্তু একটা অস্বাভাবিকও না। আপনারা দেখেছেন যে যখনই ইউক্রেনকে ন্যাটো বললো যে তোমাদেরকে আমরা সদস্য করব, তখনই কিন্তু রাশিয়া ইউক্রেন অ্যাটাক করলো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কি কেউ অ্যাটাক করতে পারে? করেছে তো, রাশিয়া করেছে ইউক্রেনকে, এমনকি আমেরিকা ভেনিজুয়েলাতে গিয়ে খোদ প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। ইন্টারন্যাশনাল ল বলে এখন আর কোনো জিনিস নেই। এবং ভারতের তো ইতিহাস রয়েছে সেরকম। ভারত যখন স্বাধীন দেশ হায়দ্রাবাদ দখল করে, তখন কিন্তু এভাবে হিন্দু নির্যাতনের অভিযোগ এনে ক্রমে ক্রমে তখন এই যুদ্ধ হচ্ছে। যুদ্ধ অনেক লোক মারা গেছে, প্রচুর মুসলমান মারা গেছে, এগুলো তো ইতিহাস। এখন বর্তমানে ভারতের রয়ের প্ল্যান কি?
প্ল্যান হচ্ছে যে আপাতত তাদের যে শিলিগুড়ি করিডোর চিকেন নেক সেটা শক্তিশালী করা। অলরেডি আসামে, ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গে তারা ব্রিটিশ আমলের পুরাতন যে বিমান ঘাঁটিগুলো এগুলো হাসল করেছে, তারপরে বিভিন্ন ক্ষেপণাস্ত্র বসিয়েছে। বসাক, তারা তাদের ভূখণ্ডের নিরাপত্তার জন্য এটা করতেই পারে, এটা কোনো সমস্যা নেই। আমি আবারও বলি যে ভারতের স্বাধীনতা, অখণ্ডতা এর প্রতি আমাদের পরিপূর্ণ সম্মান দেখানো উচিত এবং ভারতের কাছ থেকে আমরা অনুরূপ ব্যবহারও প্রত্যাশা করি। এবং যারা কথায় কথায় বলে 7 সিস্টার ভাগ করে দেব, আমি তাদের কথার প্রবল বিরোধিতা করে আমি মনে করি যে তাদের এইসব কথা ভারত বাংলাদেশের স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে অন্তরায়। এখন প্রশ্ন করতে পারেন, ভাই ওরা তো স্বাভাবিক সম্পর্ক চায় না, ওরা না চাক, কিন্তু আমাদের একটা লেভেল মেনটেন করে চলা উচিত। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিহার করাই বাঞ্ছনীয়। এখন নতুন প্ল্যান হচ্ছে যে এই তো গেল, এই করিডোরে নিরাপত্তার জন্য ঘাঁটি বসালাম, তারপর আস্তে আস্তে বাংলাদেশ সরকারের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করব। এবং আগামীতে যদি কোনোদিন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে আবার তারা তাদের ওই যে সেই পুরনো কাজকর্ম সেগুলো আস্তে শুরু করবে। এবার আর 2040 না, এবার হয়তো 2080 সাল পর্যন্ত বা 2100 সাল পর্যন্ত লাগুক। কারণ একটা রাষ্ট্র কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যান নেয়। একটা মানুষের জীবনের জন্য কিন্তু 100 বছর অনেক কিছু, একটা রাষ্ট্রের জন্য কিন্তু 100 বছর কিছুই না। এবং যারা বড় বড় রাষ্ট্র তারা কিন্তু 100, 150, 200 বছরের প্ল্যান নেই বা 300 বছরের প্ল্যান নেই, এরকম প্ল্যান অনুযায়ী তারা চলে। তো এখন যদি এটা করতে পারি তাহলে করব। আর যদি আমরা দেখি যে না, বাংলাদেশ কোনোভাবেই শুনতেছে না, তারা তাদের অস্ত্র সমৃদ্ধ করতেছে, ইসলামপন্থীরা শক্তিশালী হচ্ছে, তাহলে আমরা চিকেন নেকের ওই জায়গাটা একটু বড় করে নিব। হঠাৎ করে আক্রমণ করবো, করে ওই লোকজন সরিয়ে দেবো যে তোমরা ওদিকে চলে যাও, বাড়ি চলে যাও, আমরা এটা করে নিয়ে আমরা ইয়ে করবো। এটা তো গেল অনেক পরের কথা, যে যদি এরকম হয়। বাট আরেকটা প্ল্যান আছে যে অপারেশন সিন্দুরের মতো, যেটা আমার চ্যানেলে গৌতম লাই অনেকবার বলেছে, অপারেশন সিন্দুরের মতো ওই বিমান দিয়ে হামলা চালিয়ে আবার চলে যাওয়া। তো এইরকম বিভিন্ন প্ল্যান আছে, কিন্তু এখনকার যে প্ল্যান সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যেভাবেই হোক নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের তৎপরতা, আপনারা দেখেন যে 2-3 দিন আগে সংবাদ সম্মেলন করলো, আবার 23 তারিখে সংবাদ সম্মেলন ফরেন করেসপন্ডেন্স ক্লাবে, সেখানে বিদেশি সাংবাদিকরা থাকবেন এবং কথা আছে শেখ হাসিনা সেখানে অডিওতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। এবং আপনারা দেখেন যে আল জাজিরা টেলিভিশন তারা একদম ওয়াশিংটনে উড়ে গিয়ে সজীব ওয়াজের জয়ের ইন্টারভিউ নিল। এতদিন কেন নিলেন না? এবং এই ইদানিং আওয়ামী লীগের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। এতদিন কেন আওয়ামী লীগের এই তৎপরতা চোখে পড়েনি? আপনি কি মনে করেন যে এর পেছনে ভারতের পরামর্শ নাই? অবশ্যই আছে। গতকালকে ব্রিটিশ হাইকমিশনার তিনি কেন হঠাৎ ভারতে গেলেন? তিনি কিন্তু ভারতে ব্যক্তিগত সফরে যাননি, তার সঙ্গে দূতাবাসের 2 জন কর্মকর্তা গিয়েছে। কিসের ইঙ্গিত পেয়ে তিনি ভারতে গেলেন? ভারত কি ভাবছে, ভারত কি চিন্তা করতেছে? দেখুন, ভারত কি চিন্তা করতেছে, ভারত কি চায় সেটা তারেক রহমান জানে, সেটা জামাতের আমির শফিকুর রহমান জানে, সেটা খলিলুর রহমান জানে, আদিলুর রহমান জানে, ডক্টর ইউনূসও জানে। এখন আপনারা যা জানেন সেটা আমাদেরকে বলা দরকার না, কিন্তু আপনারা সেই ব্যবস্থা নেবেন না, আপনারা আলোচনা করবেন না। আরে ভাই, আমাদের দরকার এখন জাতীয় ঐক্য। আজকে দেখলাম ঢাকাতে জামাত বিএনপি পুরো মারামারি, কঠিন মারামারি চলতেছে। আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে যে জামাত বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ হবে, কিন্তু শত্রু হবে না। আজকে শত্রু হয়ে গেল। আজকে অনেকেই দেখি বিএনপির কথাবার্তায় আওয়ামী লীগের প্রতি সিম্পেথি পোষণ করে, বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো। আবার চরমনায়ের পীরকে পরামর্শ দেয় জাতীয় পার্টির সঙ্গে জোট করার জন্য, যে জাতীয় পার্টি 15টা বছর ফ্যাসিবাদের দোষক ছিল। কাজী ভারতকে দায়ী করবেন কি? আমরা কি ঐক্যবদ্ধ? আমরা তো ঐক্যবদ্ধ না। একটা ঐক্যহীন জাতিকে পরাজিত করা খুবই সহজ, যেই কাজটাই আসলে ভারত করে যাচ্ছে। অনবরত প্রোপাগান্ডা ছড়িয়ে, অনবরত ঘৃণা ছড়িয়ে, অনবরত উস্কানি দিয়ে, মানে আমরা কিছুই না, এরকম অবস্থা। এখন আমাদের নিজেদের সম্মান, নিজেদের গৌরব নিজেদের রক্ষা করতে হবে এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ভারত চায় আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে পুনর্বাসন করার জন্য। দেখুন, আমিও চাই আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ আসতে কোনো সমস্যা নেই, কিন্তু যেই দলটা গণহত্যা করে চলে গেল, অনেকে বলবেন ভাই জামাত তো 71 সালে অনেক কিছু করছে। জামাত যেটা করছে সেটার হিসাব জামাত করায় গন্ডায় পেয়েছে। এই দলটা গত 50-53 বছরে অনেক অত্যাচারিত হয়েছে, অনেকে ফাঁসি হয়েছে। বর্তমানে জামাতে হয়তো একজন ছাড়া আর কেউই নাই যে ওই 71 সালের সময় জামাতের সঙ্গে জড়িত ছিল। এখন আপনি আওয়ামী লীগ প্রায় 1500 মানুষ মারলেন, 20,000 লোককে পঙ্গু করলেন, নিজের দেশের লোক। আবার বলে যে উপদেষ্টা সাকওয়াত নাকি বলেছে যে এই সমস্ত অস্ত্র পুলিশ ব্যবহার করে না, তাহলে সেই অস্ত্র আসলো কোত্থেকে বলে আওয়ামী লীগ। বাস্তবতা হচ্ছে উপদেষ্টা সাকওয়াত বলেছেন যে এই ধরনের অস্ত্র পুলিশের কাছে থাকার কথা না, কিন্তু বাস্তবে তো ছিল। ডেইলি স্টার রিপোর্ট করেছে যে এই সকল প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ রাইফেল গুলো 2022-23 সালে চায়না থেকে কিনছে, আমেরিকা থেকে কিনছে, এমনকি তুরস্ক থেকে কিনছে, এমনকি পুলিশের জন্য মেশিন গান পর্যন্ত কিনছে, যে মেশিন গান চালিয়ে 2 জন লাগে, একজন গুলি ঘুরে একজন ছাড়ে। তো এই সমস্ত অস্ত্রগুলি পুলিশ ব্যবহার করছে এবং হাজার হাজার ভিডিও ফুটেজ যে পুলিশ গুলি করে মারতেছে। এখন বলতেছে যে পুলিশ আত্মরক্ষার জন্য মারছে। হ্যাঁ, তো এই সমস্ত কথাবার্তা মানে গোয়েবলসের মতো, যে একটা মিথ্যা 100 বার বলে সত্য হয়ে যায়, সেই নীতি অবলম্বন করেছে। কারো কোনো দোষ নাই। তাহলে এই যে 1500 লোক মারা গেল, তারপরে 20,000 আহত হলো,
এইগুলো ভারতের কাছে কোনো মূল্য নাই, আওয়ামী লীগের কাছেও মূল্য নাই। তারা আবার চায় ক্ষমতা এবং এই দেশে এসে তারা আবার গণতন্ত্রের নামে স্বেচ্ছাচারিতা, ব্যাংক লুট, ভূমি লুট, নদী লুট, প্রকল্প লুট এগুলো করুক। আমরা এগুলো চাই না। ভবিষ্যতে বিএনপি জামাত যে ক্ষমতা আসুক, আমরা চাই তারাও এগুলো করুক। বাংলাদেশটাকে মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না ভারত। যুক্তি হচ্ছে যে যদি বাংলাদেশের মাথা পিছু আয় বা অর্থনীতি ভারতের যে সীমান্তবর্তী রাজ্যগুলো আছে ওগুলো থেকে বেশি হয়ে যায়, তাহলে ওই সব রাজ্যগুলোর মধ্যে একটা স্বাধীন হওয়ার একটা আকাঙ্ক্ষা জেগে উঠবে। যদি দেখো বাংলাদেশ কত ধনী হয়ে গেছে, তো এই কারণেই সবসময় একটু চেপে রাখতে চায়। আপনি দেখেন যে জাল টাকা ঢুকতেছে, অস্ত্র ঢুকতেছে, হাদিকে গুলি করে মেরে ভারতে পালিয়ে গিয়েছে। ভারত সরকার চাইলে পারে না, তারা ধরতে পারে, ধরবে না। তো এইসব বলা এই কারণেই যে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে ভারতে, যে তারপর এটা করবো, তারপর এটা করবো, তারপর এটা করবো। এবং এমনও হতে পারে যে কোনো একটা অঘটন কিন্তু নির্বাচনের আগে করতে পারে, বড় কিছুও হতে পারে। আমার কাছে কিন্তু পরিস্থিতি ভালো ঠেকতেছে না। বাংলাদেশ সরকারের অনতিবিলম্বে সকল দল নিয়ে বসা উচিত, সকল কূটনীতিকদেরকে ইনফর্ম করা উচিত যে কি হচ্ছে। আওয়ামী লীগকে আমরাও চাই তারা আসুক, কিন্তু ক্ষমা চেয়ে দলের ভিতর সংস্কার করে অভিযুক্তদের বাদ দিয়ে নতুন করে তারা শুরু করে, এটা আমরা চাই। কিন্তু আমরা সেই লক্ষণই দেখতেছি না। তারা সেই আগের সেই ডিনাইল মুডই আছে। কিন্তু ভারত সেই পরামর্শ দেন আওয়ামী লীগকে যে তোমরা তোমাদের ভিতর সংস্কার করো। এবং এই যে ইসলামপন্থী দলগুলো, ইসলাম, মুসলমান, মুসলিম, এদেরকে বর্তমান ভারত সরকার শত্রু বলে গণ্য করে। ভারতের সাধারণ জনগণ কিন্তু না, ভারত সরকার। তো ভারত সরকারের এই ধরনের অ্যাটিটিউড পাল্টাতে হবে। আজকে যে কূটনীতিকদের পরিবার পরিজনকে নিরাপত্তার অজুহাতে প্রত্যাহার করে নিয়ে গেল, ভারতে ফিরিয়ে নিয়ে গেল, এটাকে আমি আরেকটা ষড়যন্ত্রের অংশ বলে মনে করি। এখন করণীয় কি? করণীয় দুই। এক হচ্ছে জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আর দুই হচ্ছে ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা, যে দেখো তোমরা যা ভাবতেছো তা না, আমরা বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে কি করব, এটা আমরা নির্ধারণ করবো, কারণ আমরা স্বাধীন দেশ। কিন্তু একটা বিষয় বলতে পারি যে বাংলাদেশ তোমাদের নিরাপত্তার জন্য হুমকি হবে না, তোমাদের বর্ডারের জন্য হুমকি হবে না, তোমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না। এবং যদি এরকম কিছু ঘটে তাহলে আমরা পরিপূর্ণ সহযোগিতা করব, গোয়েন্দা তথ্য বিনিময় করব, প্রতিবেশী দেশ, সুসম্পর্ক থাকবে আমাদের। বাট আমাদের আত্মরক্ষার জন্য আমাদের সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে। এভাবে কমিউনিকেশন ডেভেলপ করতে হবে। এবং আশা করি এই সরকার তো গেল, সামনে সরকার আসলে তারা এসব বিষয়ে পদক্ষেপ নেবে। বাট তারপরেও যদি ভারত অনবরত ষড়যন্ত্র করতেই থাকে, তাহলে প্রয়োজনে বাংলাদেশ সরকার যা যা ব্যবস্থা নেবে, এবং এই ব্যবস্থা নেওয়াটা প্রতিটি স্বাধীন দেশের অধিকার। কাজেই আহ্বান জানাবো বিএনপি ভাইয়েরা, জামাত ভাইয়েরা, ঐক্যবদ্ধ হন। সামনে আমাদের অনেক বিপদ।